বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো শীতের রানী চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা। আজকের ভিডিওতে দেখাবো পুরনো এবং নতুন দুই ধরনের চন্দ্রমল্লিকা গাছের কিভাবে পরিচর্যা করতে হবে, দুটো গাছে কি খাবার এই সময় প্রয়োগ করতে হবে, চন্দ্রমল্লিকা গাছের নতুন চারা আমরা কিভাবে তৈরি করব, কিভাবে চন্দ্রমল্লিকা গাছের রিপোর্ট করতে হয়, কোন ধরনের মিডিয়াতে নতুন চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করতে পারবে, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, যদি তোমরা সম্পূর্ণ শীতকাল বাগানে চন্দ্রমল্লিকা ফুল ফোটাতে চাও তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, শীতের রানী চন্দ্রমল্লিকা, শীতের বাগান সাজাতে আমরা সবাই চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন করি। তবে যদি তোমরা চন্দ্রমল্লিকা গাছ প্রথম থেকে প্রচুর বড় করতে চাও তাহলে এখন থেকেই কিন্তু এই গাছের পরিচর্যা শুরু করতে হবে। যদি প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাও তাহলে প্রথম যে কাজটা করতে হবে, যদি বাগানে পুরনো গাছ থেকে থাকে, আগের বছরের পুরনো গাছ যদি থেকে থাকে তাহলে প্রথম যে কাজটা হবে সেই পুরনো গাছের পরিচর্যা করতে হবে। তো পুরনো গাছের পরিচর্যা করার জন্য প্রথমেই লক্ষ্য করতে হবে যে পুরনো গাছের মধ্যে কোনো রকম পাতা শুকিয়ে গেছে কিনা, তাহলে শুকনো পাতাগুলোকে প্রথম তুলে ফেলতে হবে। তারপর এই গাছের কিন্তু হার্ড প্রুনিং করতে হবে। হার্ড প্রুনিং করলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে, কারণ চন্দ্রমল্লিকা গাছের সবসময় নতুন শাখায় ফুল আসে। যদি পুরনো শাখায় রেখে দাও তাহলে সেই পুরনো শাখায় কিন্তু কুঁড়ি আসবে না, যদিও আসে অল্প কুঁড়ি আসবে। তাই সবসময় চেষ্টা করতে হবে পুরনো গাছ অথবা নতুন গাছ, সেই গাছে যেন প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা আসে। তো দেখো, আমি কিন্তু মোটামুটি হার্ড প্রুনিং করে দিলাম। এবার সাইডের যে ব্রাঞ্চগুলো আছে, ছোট ছোট ব্রাঞ্চ, এগুলোকে আমি হাতের সাহায্যে কেটে দিলাম। এরপর সম্পূর্ণ গাছ আমরা পরিষ্কার করে নেব, পুরনো শুকিয়ে যাওয়া পাতাগুলোকে কেটে ফেলবো, এবং যদি গাছের মধ্যে শুকনো ডাল থাকে তাহলে সেই শুকনো ডালগুলোকেও কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। অর্থাৎ সম্পূর্ণ গাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে আর হার্ড প্রুনিং করতে হবে। গাছকে খুব সুন্দর ঝোপালো তৈরি করতে হবে। ডাল কাটাই ছাঁটাই করার পর এই গাছকে যদি সম্ভব হয় একটু শেডের মধ্যে রাখবে, যেখানে সরাসরি বৃষ্টির জল পড়ে না। সরাসরি বৃষ্টির জল পড়লে এই কাটা জায়গাগুলো থেকে কিন্তু ফাঙ্গাস প্রবলেম হবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং সম্পূর্ণ গাছটা কিন্তু হঠাৎ করেই মারা যাবে। বন্ধুরা, এ তো গেল পুরনো গাছের কথা। এবার আসি পুরনো গাছ থেকে আমরা কিভাবে নতুন নতুন চারা তৈরি করব। পুরনো গাছের নিচ থেকে এরকম শাখার ব্রাঞ্চ আসে, তো এই শাখার ব্রাঞ্চগুলো থেকেই কিন্তু আমরা নতুন চারা তৈরি করব। এই শাখার ব্রাঞ্চগুলো থেকে যে চারা তৈরি হবে সেই চারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো নার্সারি থেকে কিন্তু এইরকম শাখার ব্রাঞ্চ থেকেই চারা তৈরি করা হয়। দেখো, এখানে যে পুরনো ডালগুলো আছে এগুলোকেও কিন্তু আমরা ফেলে দেবো না, এগুলো থেকেও কিন্তু আমরা চারা তৈরি করব। তো কিভাবে আমরা চারা তৈরি করব? আমাদের চারা তৈরি করার জন্য প্রয়োজন লাল মোটাদানার বালি। এই লাল বালিতে খুব ভালোভাবে কিন্তু চারা তৈরি হয়। তো এরপর আমাদের লাগবে রুট হরমোন হিসাবে অ্যালোভেরা। তো যদি অ্যালোভেরা না থাকে কোনো কিছুই প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি এই লাল বালির মধ্যে ডাল কাটিং করে প্রতিস্থাপন করে দাও তাহলে খুব সহজেই এই চন্দ্রমল্লিকা গাছের নতুন নতুন রুট চলে আসবে। তো অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম এবং লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে দেব। ডাল প্রতিস্থাপন করার আগে বালি কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডালটা কালো হয়ে পচে যাবে। তো আগে থেকেই দেখো আমি বালির মধ্যে এরকম ছোট্ট ছোট্ট ডাল প্রতিস্থাপন করে রেখেছিলাম। মাত্র 15 দিনের মধ্যে সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে। তো এই রকম চারা যদি তোমরা তৈরি করতে চাও তাহলে খুব সহজেই বাড়িতেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করে নিতে পারবে। তবে তার জন্য চাই মাদার প্ল্যান্ট। যদি মাদার প্ল্যান্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সময় নার্সারিতে খোঁজ করতে পারো। অনেক নার্সারিতে কিন্তু এখন চন্দ্রমল্লিকা গাছের চারা পাওয়া যায়। এবার আসি যে সমস্ত চারা গাছ আমরা জুন মাসে তৈরি করেছিলাম শাখার ব্রাঞ্চ থেকে, তো সেই গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছ 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা আছে এবং গাছগুলো কিন্তু খুব ভালো ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠছে। তো কিভাবে ঝোপালো হয়ে উঠছে, কি খাবার আমি এই গাছে প্রয়োগ করি, সব কিছুই কিন্তু এই ভিডিওতে ডিটেলসে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই গাছটাকে আমি আজকে রিপোর্ট করব, 6 ইঞ্চি টব থেকে 8 ইঞ্চি টবে রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য এখানে যে মিডিয়াটা আমরা নিয়েছি সেই মিডিয়ার মধ্যে রয়েছে মাটি, কম্পোস্ট এবং বালি। 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% লাল মোটাদানার বালি, আর সঙ্গে নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ নিমখোল। তোমরা নিমখোলের পরিবর্তে কিন্তু এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারো। তো এবার আমি দেখো এখানে 6 ইঞ্চি টব থেকে 8 ইঞ্চি টবে গাছটাকে রিপোর্ট করব। রিপোর্ট যদি না করি তাহলে কিন্তু গাছের গ্রোথ কখনোই ভালো হবে না।
মিডিয়া খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 8 ইঞ্চি টবে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি এবং তার উপরে কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দিয়েছি। এবার 6 ইঞ্চি টব থেকে খুব সাবধানে রুট বলের কোনো ক্ষতি না করে গাছটাকে তুলে নিতে হবে এবং 6 ইঞ্চি টব থেকে 8 ইঞ্চি টবে রিপোর্ট করতে হবে। দেখো রুট বল কতটা পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে রুট কিন্তু তৈরি হয়েছে। তো এই রকম যদি রুট তৈরি করতে পারো তাহলে চন্দ্রমল্লিকা গাছের গ্রোথ কিন্তু কেউ আটকাতে পারবে না। তো দেখো আমি কিন্তু গাছটাকে রিপোর্ট করে দিলাম অন্য 8 ইঞ্চি টবে। তো একটু বড় টবে অবশ্যই রিপোর্ট করতে হবে, যদি প্রয়োজন হয় আমাকে কিন্তু 10 ইঞ্চি টবেও রিপোর্ট করতে হতে পারে। তাই গাছের সাইজ অনুযায়ী আমাদেরকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর যে কাজটা করতে হবে, মাটিতে যে সমস্ত পাতাগুলো ঠেকে আছে এই পাতাগুলোকে আমাদের ছিঁড়ে ফেলতে হবে, কারণ মাটিতে জল যেহেতু আমরা প্রয়োগ করব, জল খাবার দেওয়ার পর যে পাতাগুলো মাটিতে ঠেকে থাকবে এই পাতাগুলোতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে। তাই সবসময় গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। রিপোর্ট করার পর কিন্তু অন্তত 10 দিন পর এই গাছে আমরা খাবার প্রয়োগ করতে পারবো। বন্ধুরা, যে গাছগুলোর আমি চারা অলরেডি তৈরি করেছি তো সেই গাছগুলো কিন্তু এই একই মিডিয়াতে আমি প্রতিস্থাপন করছি। তবে যেহেতু ছোট গাছ তাই ছোট টবে 3 ইঞ্চি টবে বা 4 ইঞ্চি টবে প্রথমে প্রতিস্থাপন করতে হবে। এরপর আমরা এই টব থেকে গাছটা যখন একটু বড় হবে তারপর আমরা এই টব থেকে 6 ইঞ্চি টবে রিপোর্ট করব। এবং লাগাতার আমাদেরকে কিন্তু পিঞ্চিং করতে হবে। এই পিঞ্চিং কাজটা কিন্তু আমাদেরকে এখন সারা বছর করে যেতে হবে, যতদিন পর্যন্ত না গাছে কুঁড়ি আসার সময় হচ্ছে আমাদেরকে কিন্তু পিঞ্চিং করে যেতে হবে। আমি প্রতি মাস অনুযায়ী এবার এই চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যার ভিডিও দেব, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করার চেষ্টা করো, তাহলে সম্পূর্ণ শীতকাল তোমরা চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। তো এখানে যে বড় গাছটা আমি রিপোর্ট করলাম সেই গাছেরও কিন্তু আমি হাত দিয়ে পিঞ্চিং করছি। তো হাত দিয়ে কিন্তু পিঞ্চিং করতে খুব সুবিধা হয়, তোমরা চাইলে কাঁচি দিয়েও করতে পারো। তো সম্পূর্ণ গাছের পাতাগুলোকে পিঞ্চিং করতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, ধীরে ধীরে খুব সাবধানে প্রত্যেকটা গাছের এরকম 2টো করে পাতা কেটে দেবে। তো এই 2টো করে পাতা কেটে দেওয়ার ফলে নিচের দিক থেকে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আসবে, আর যত নতুন ব্রাঞ্চ আসবে তত বেশি কিন্তু শীতকালে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, এরপর যে কাজটা করতে হবে সেটা হলো টবের মিডিয়াতে যে প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে বর্ষাকালে, তো এই আগাছাগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে। যে গাছগুলোর এই মুহূর্তে রিপোর্ট করা হলো না সেই গাছগুলোর কিন্তু এবার পরিচর্যা করতে হবে। প্রথমে আগাছাগুলোকে তুলে ফেলবো, এরপর টবের মিডিয়াটা হালকা করে খুশে দিতে হবে, কারণ টবের মিডিয়া যদি জমা হয়ে থাকে, যদি মাটি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। তাছাড়া মাটি আলগা থাকলে গাছের শিকড়ের কিন্তু গ্রোথ ভালো হয়। আর প্রথমেই বলেছি গাছের শিকড়ের যত ভালো গ্রোথ হবে গাছেরও তত কিন্তু ভালো গ্রোথ হবে। তাই নিড়ানির সাহায্যে খুব সাবধানে, অতিরিক্ত বেশি ডিপে না খুশে ওপর থেকে হালকা করে কিন্তু আমি খুশে দেব। এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে তাই চন্দ্রমল্লিকা গাছগুলোকে একটু পলিথিনের শেডের নিচে রাখার চেষ্টা করবে, অথবা যদি কোনো শেড থাকে তোমাদের বাড়িতে বা ছাদ বাগানে সেখানে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে যে চন্দ্রমল্লিকা গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হচ্ছে না। এরপর আসি খাবারের কথায়। প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব এটা হলো ফসফরাস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এটা হলো ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসা খুব ভালোভাবে গুঁড়ো করে যদি তোমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো প্রত্যেকটা 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ করে ডিমের খোসার গুঁড়ো দিলাম, 1 চামচ করে আমি দিয়ে দিলাম নিম খোল। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চা পাতা। তো এর চা পাতা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। গতকাল ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে চা পাতা গুঁড়ো করে ব্যবহার করতে হয়। গুঁড়ো করে দিতে না চাইলে কোনো অসুবিধা নেই, এমনি নর্মাল চা পাতা তোমরা 1/2 চামচ পরিমাণ টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো। গুঁড়ো করে প্রয়োগ করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। এরপর যে খাবারটা আমি প্রয়োগ করব এটা হলো সিউইড গ্র্যানুলস। এই সিউইড গ্র্যানুলস কিন্তু কালো রঙের দানা হয়, আবার এইরকম নীল রঙেরও দানা হয়। তো যে কোনো সিউইড গ্র্যানুলস তোমরা কিন্তু অবশ্যই টবের মাটিতে প্রয়োগ করবে। সিউইডের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তাছাড়া বিভিন্ন ধরনের অনুখাদ্য। সিউইড টবের মিডিয়াতে প্রয়োগ করলে গাছের পাতা সবুজ থাকে এবং গাছের গ্রোথ ভালো হয়। এই প্রত্যেকটা খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো 1 মুঠো এবং 2 মুঠো পরিমাণ করে কম্পোস্ট। এখানে আমি শুকনো 1 বছরের পুরনো গোবর সার প্রয়োগ করছি। তোমরা 1 বছরের পুরনো গোবর সার অথবা যে কোনো ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারো। তো এখানে 6 ইঞ্চি টবে 1 মুঠো পরিমাণ এবং 8 ইঞ্চি টবে 2 মুঠো পরিমাণ। যদি টবের সাইজ আরও বড় হয়, যদি 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। তো প্রত্যেকটা খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। বন্ধুরা, খাবার তো প্রয়োগ করা হলো, কিন্তু যদি গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয়, যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ একেবারেই হবে না। তো প্রথমেই দেখো এখানে নিয়েছি আমি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আইসক্রিম চামচের 1 চামচ পরিমাণ অর্থাৎ 2 গ্রাম পরিমাণ স্যাপ ফাঙ্গিসাইড। নর্মাল যে স্যাপ ফাঙ্গিসাইড হয় এই স্যাপ ফাঙ্গিসাইড আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি এখানে 1 গ্রাম পরিমাণ প্ল্যান্টোমাইসিন। বন্ধুরা, এই প্ল্যান্টোমাইসিন যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে তো অবশ্যই টবের গাছে প্রয়োগ করবে,
বা যে কোনো জমির গাছেও প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু গাছে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস প্রবলেম হবে না। তো এই দুটো একসাথে 1 লিটার জলে মিশিয়ে স্প্রেয়ার বটলে ভরে গাছের পাতায় স্প্রে করছি। এটা 15 দিন অন্তর অন্তর অবশ্যই করতে হবে। যদি ফাঙ্গাস প্রবলেম বেশি হয় তাহলে কিন্তু 3 দিন অন্তর অন্তর অন্তত 3 বার গাছে স্প্রে করতে হবে। তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কালো স্পট এসে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু একেবারেই আর থাকবে না। বন্ধুরা, এছাড়াও কিন্তু গাছে প্রতি 10 দিন অন্তর অন্তর অথবা প্রতি সপ্তাহে একবার নিম তেল অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে, কারণ গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যাবে। আর এই সময় যদি গাছের বৃদ্ধি থমকে যায় তাহলে শীতের সময় তোমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে না, গাছের বৃদ্ধি ভালো হবে না, তাই গাছে ফুলও কম পাবে। বন্ধুরা, এটাই কিন্তু আদর্শ সময় চন্দ্রমল্লিকা গাছের চারা প্রতিস্থাপন করার। যদি সম্পূর্ণ শীতকাল বাগানে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল ফোটাতে চাও তাহলে এই সময় এই কাজগুলো কিন্তু করে ফেলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।